চাকরি এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে, আর MBBS ভেঙে পড়ে কান্নাতে। আচ্ছা, আরো একটা কথা, লাইফ কোনোদিনই সেট হয় না, সে যাই করে নিক, লাইফ একদিনই সেট হয় যেদিন চোখে তুলসী পাতা নাকে তুলো বা 4 হাত মাটির গর্তে ঢুকে যায় মানুষটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দা ফুটিরা কুন্তল বিটেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ রিয়ালিটি চেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে MBBS করলেই কি লাইফ সেট। অলরেডি একটা পোলও করেছি সেটা নিয়ে। তো চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো আজকে পুরো আলোচনাটা একটু হ্যাপাজার্ট হবে, যেমন যেমন পয়েন্ট মনে আসবে সেরকম সেরকম তোমাদেরকে থ্রো করব। আর বেসিক্যালি এখন ডাক্তারি MBBS করার পর কি হয় এটা ডাক্তাররা ছাড়া বাকি সবাই জানে, মানে গুগল বাবা জানে, সমস্ত নিট অ্যাসপিরেন্টরা জানে, কিন্তু আমি যে হাজার হাজার ডাক্তারদের সঙ্গে কথা বলেছি তারা কেউ জানে না। বেসিক্যালি বাদ বাকি সবাই জানে, এটাই ধরে নিতে হবে। তো দেখো, প্রত্যেকটা জিনিসেই একটা ব্যতিক্রম থাকে আর একটা কিছু রিয়ালিটি থাকে। তো যখন একটা ডাক্তারের জন্য এটা বলা হয় যে MBBS পাস করলেই লাইফ সেট, টাকার গদিতে ঘুমানো যায়, তো দেখো সেটা হতে পারে কারোর ক্ষেত্রে ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রম মানে সেটা রিয়ালিটি নয়। যেটা সবার ক্ষেত্রে হচ্ছে, সবাইকে যে জিনিসটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই জিনিসটার দিকে আমরা নজর করব। এক দুজন আলাদাভাবে কি করে নিল সেটার উপরে কিন্তু আমরা ধরবো না। সেটা হতেই পারে, সেটা আমি অস্বীকার করছি না, সেরকম হতেই পারে। তোমরা অনেকেই দেখেছো, আমিও দেখেছি, সেরকম হতেই পারে। কিন্তু যেটা সবার সাথে 95% লোকের সাথে হচ্ছে সেটাকে আমরা ধরে নেবো নর্মাল বিষয়, বাকি 5%কে আমরা ব্যতিক্রম হিসাবে ধরে নেবো। তো আজকে যে পুরো আলোচনাটা এটা কিন্তু শুধুমাত্র MBBS ফ্রেশ পাস আউটদেরকে নিয়ে কথা হবে, আর কোনো MD MS DM MCH এদেরকে নিয়ে নয়। MBBS পাস আউট এবং বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কি সিনারিও এই জিনিসটার উপরে কিন্তু কথা হবে। বাইরের স্টেটের ব্যাপার অতটা এই ভিডিওতে আমি বলবো না। আজকে অনলি MBBS পাস আউট, ফ্রেশ পাস আউট এবং ওয়েস্ট বেঙ্গলের কি সিনারিও এইটার উপরে কথা হবে। তো এই আজকে যে কথাগুলো বলবো তোমাদের অনেকের হয়তো অনেক খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাটা মনে রাখবে, এটা কিন্তু আমার কোনোটাই আমার কথা নয়। আবার ওই একই কথা বলছি যে ওই যে বললাম হাজার হাজার ডাক্তারদের সঙ্গে কথা বলার পর এবং আমাদের ইন্টারনাল গ্রুপে সবই আলোচনা হয়। তোমাদেরকে বলেছি ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের কথা, কিছু কিছু স্ক্রিনশট তোমাদেরকে পোস্টও করেছি, সবাই কিন্তু সব জানে। তাহলে কেন কেউ বলে না? আমি কি সব থেকে বড় বোদ্ধা যে সব কিছু তোমাদেরকে বলতে এসছি? না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে লজ্জা পায় সবাই, যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, এইটা হচ্ছে মেন প্রবলেম। তো এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধাটা এটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার সব কাজের জন্যই। তো সবাই আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারি না যে এই কন্ডিশন হয়ে গেছে, কারণ আমাদের লজ্জা করে, লজ্জা, এই হচ্ছে লজ্জার বিষয়। তো প্রথমেই এই ব্যাপারটা একটা গ্রস কারণ আমি তোমাদেরকে বলে দিই যে দেখো, আগে MBBS এ 600-800 সিট ছিল, তারপর সেটা এখন 5000-এর কাছাকাছি ছুটে চলেছে প্রাইভেট আর গভর্নমেন্ট মিলিয়ে। তো এরকম কি করে বাই স্ট্যান্ডার্ড হলে কি করে হবে? এইরকম ব্যাপারটা হলে কি করে হবে যে পরীক্ষার আগে তুমি বলবে তালি মেরে মেরে সিট বাড়াও আন্দোলন করবে, আর পরীক্ষার বলে পরেই বলবে চাকরি কোথায়। এইরকম হিপোক্রেসির কোনো মানে হয় না। দুটো জিনিস কোনোদিনও একসাথে হতে পারে না। তো ছোট্ট আর একটা ইনফরমেশন, এই বছর নিট পিজি দিচ্ছে 2,60,000 ছেলে মেয়ে। উপযুক্ত প্রপার ভালো সিট আছে হচ্ছে গোটা ইন্ডিয়ায় ধরে নেওয়া যেতে পারে 20,000, মানে 2,40,000 নতুন MBBS আবার তৈরি হবে, যারা পরের বছর আবার পরীক্ষা দেবে। এবং এই সমস্ত অ্যাসপেক্টে যেগুলোতে কথা বলবো সেগুলোতে তারা হচ্ছে কম্পিটিটার, মনে রাখবে কথা। তো পুরো কথাগুলো বলার আগে আরও একটা কথা তোমাদেরকে বলে নেওয়া, যে সত্যি জানা মানে কিন্তু ডিমোটিভেট হওয়া নয়, বা আমি তোমাদেরকে সত্যিটা বলছি মানে আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি তা কিন্তু নয়। কিন্তু সত্যি না জেনে সব কিছুতে ঢুকে পড়ার পর সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে গিয়ে সব কিছু জেনে ডিপ্রেশনে গিয়ে ঘুমের ওষুধের গড়ি গেলাকে, সেটাও কাম্য নয়। কারণ আজকে 40% ডক্টরস ডিপ্রেস। তোমরা তো গুগল বাবায় ভরসা করো, যাও গুগল করে ডিপ্রেশন এবং ডক্টরস বলে সার্চ করে না, পটপট করে দেখতে পাবে, তাদের মধ্যে 80%-এর বার্ন আউট হচ্ছে আবার। তো এই জায়গাটাতে আমার প্রবলেম, যে সব ডাক্তাররাই বলেছে কেন আজকে এই কন্ডিশনটা হয়ে দাঁড়িয়েছে। সেই কন্ডিশনটা মেন কারণ হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। এই জায়গাতে সব সময় আমাদের এই আলোচনাটা চলছে যে যেটা এক্সপেক্ট করানো হচ্ছে, করছে তো না, ছোট ছোট ছেলে মেয়ে সে আর কি এক্সপেক্ট করতে শিখবে, তাদেরকে এক্সপেক্ট করানো হচ্ছে। বাবা মা বলছে, হ্যাঁ স্যারেরা বলছে যে ডাক্তাররা টাকার গদিতে শুয়ে থাকে, MBBS পাস করলেই লাইফ সেট। টাকার গদিটা কি কার্লন কোম্পানি বানিয়ে দেয় না ডানলপ কোম্পানি বানিয়ে দেয়? হ্যাঁ, কত টাকার নোট দিয়ে গদিটা তৈরি হয়? 500 টাকার নোট দিয়ে, 2000 টাকার নোট দিয়ে।
ক টাকার নোট দিয়ে? 50 টাকার নোট দিয়ে, রং বেরঙের নোট বেরিয়েছে এখন, সেই নোটগুলো দিয়ে গদিটা তৈরি হয়? টাকার নোটের গদিটা সেলাইটাকে করে দেয় গদিটাকে, ইয়ার কি হচ্ছে? তো টাকার গদিতে শুয়ে থাকা অত সহজ নয়। বেশ, একটা এমবিবিএস ডাক্তার যদি টাকার গদিতে শুয়ে থাকে না, তার গদিটাই টাকার হবে, সে ঘুমানোর আর সময় পাবে না, আর বাদ বাকি তার মানে ওই মাটিতেই শুতে হবে তাকে প্রতিদিন, গদিটা তার বাড়িতেই রাখা থাকবে, বুঝলে? তো এবার যেটা আসল পয়েন্টে চলে আসি, যে এমবিবিএস করলে 100% 200% জব সিকিউরিটি, এটা হচ্ছে 500% 1000% মিথ্যা কথা, সিম্পল ফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে ওয়েস্ট বেঙ্গলে তো মিথ্যা কথাই। তো চলো এবার তাহলে ফ্যাকচুয়াল ডাটায় আসা যায়, যেগুলো তোমরা বিশ্বাস করবে, আমাকেও তোমরা ক্রস করতে পারবে না। 1200 জিডিএমও সিট বেরিয়েছিল 2020 সালে। 2020 সালে 1200 জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের সিট। আমি তোমাদেরকে জব অপরচুনিটিজ ইনকামের যে ভিডিও, যদি না দেখে থাকো, অনেকেই দেখেছে, 20,000 25,000 ভিউ হয়েছে, সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। আমি লিঙ্ক দিয়ে দেবো, উপরে লিঙ্ক চলে আসবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো সেখানেই আমি বলেছিলাম যে জিডিএমও বলে একটা চাকরি হয়, যেটা জব হয়, যেটা এমবিবিএস পাস করার পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয়, সেটা পাওয়া যায়। 1200 সিট বেরিয়েছিল, 1200। তোমার কি মনে হয় 1200 এমবিবিএস ডাক্তার মাত্র বসে আছে ওয়েস্ট বেঙ্গলে, যারা এই জবটাকে চাইছে? আবার সেটার নাকি কত কত মাইনে, শোনো, ওটার মাইনে হচ্ছে 70,000 টাকা, ঠিক আছে? 70,000 টাকা, সেটাও হচ্ছে গিয়ে যে তোমার হাউস রেন্ট না নিলে 70,000 টাকা মানে মাইনে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে সব কিছু করে হচ্ছে গিয়ে যদি সব কিছু কাটাকাটি করে দেওয়া হয়, সেটা আবার 65,000 টাকা হয়ে যাবে। তারপর একটা নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স বলে একটা জিনিস হয়, মানে ওই টাকাটা নিয়ে যদি তুমি না নাও সরকারের কাছ থেকে, তাহলে তুমি প্র্যাকটিস করতে পারবে। সেটা কেউ করে না, সে পুরো মাইনেটাই তারা নেয়। 15,000 টাকা কেটে দিলে 50-55,000 টাকা ব্যাপারটা দাঁড়াবে। তার মানে প্রত্যেকে ইলিগালি প্র্যাকটিস করছে, কিন্তু তার মানে যারা করছে, দেখো কে কি করছে, কে লিগাল কে ইলিগাল, চুলোই জাগা, গোটা দেশটাই ইলিগাল, ঠিক আছে? কিন্তু আমি বলছি সে কিন্তু করছে, চাইলে উপযুক্ত কেউ চাইলে তাকে কেস দিতে পারে এবং তার চাকরিটাও খেয়ে নিতে পারে, তাকে শোকজ করতে পারে, মাইনে বন্ধ করে দিতে পারে, এটা একটা ফ্যাক্ট। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো এবার আসি 1200 সিট। সেই 1200 সিটে ইন্টারভিউ চলছে, এই হচ্ছে ওই হচ্ছে তাই হচ্ছে করতে করতে আজকে 2022 সাল হয়ে গেল। সেই 1200খানা সিটের আর কোনো কিছুই হচ্ছে না। তোমরা দেখে নাও, নোটিশ আমি সাইডে দিয়ে দিচ্ছি, সেই নোটিশটা তোমরা দেখে নাও, 1200 সিটের কি নোটিশ ছিল। তো এই যে জিডিএমও, এইটাই তো ছিল একটা চাকরি যেটা ডাক্তাররা কোনো করতো না, এটাও ঠিক। আমি 2014 সালের কথা বলছি, 300-350 ছেলে মেয়ে জয়েন করেছিল, 900 সিট ছিল। তো এই চাকরিটাকে ডাক্তারটাকে থুকে দিত, কারণ তখন 800 সিট ছিল এমবিবিএসে, 5,000 সিট ছিল না সব কিছু মিলিয়ে। তুমি 5,000 সিট কোথা থেকে এখনো হিসাব করতে পারছো না? তো সব কলেজের সিটগুলো ধরো, তারপর প্রাইভেট কলেজের সিটগুলো ধরো, তারপর যারা বাইরে থেকে পড়ে আসছে ওয়েস্ট বেঙ্গলে তাদের সিটগুলো ধরো। শোনো, চাকরির ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন নাই, কে এমস থেকে পড়ে এসছে, কে কোন কলেজ থেকে পড়েছে, কে প্রাইভেট থেকে পড়েছে, কে রাশিয়া থেকে পড়েছে, এমসিআই এফএমজি ক্লিয়ার করে দেওয়ার পর সবাই সমান। আর শোনো, আরও একটা কথা, এই যে 1200 সিট, তোমার কি মনে হয় এগুলোতে ফেয়ার সিলেকশন হয়? ঘোড়ার ডিম হয়, ইন্টারভিউয়ের মাধ্যমে হয়। এখানে সব কিছু চলে, যেমন সব চাকরিতে চলে, পলিটিক্যাল ক্যাচ, রিকমেন্ডেশন, ক্যাশ, সব চলে। এর থেকে বেশি আমি আর ভিডিওতে বলতে পারবো না। আরও একটা কথা হচ্ছে যে এই চাকরিটা কি ছিল আগে? আমাদের বেলায় বললাম 2014 সালেই যেটা ছিল, 2022 সাল লাগলো মাত্র এটা ফুল স্যাচুরেট হয়ে যেতে। তো এখানে একটা মজার জিনিস কি হচ্ছে বলো তো, এখানে হচ্ছে গিয়ে এই যে চাকরিটা এখনো অবধি সমানে যাচ্ছে, সমানে মোটামুটি ক্যান্ডিডেট কিছুটা বেশি, ভ্যাকেন্সি কিছুটা মানে সমান, মানে ভ্যাকেন্সি আর ক্যান্ডিডেট একদম ম্যাচ করে যাচ্ছে মোটামুটি। তাও একটা ডাক্তারও যদি জিডিএমও সিট না পায়, তার মানে স্যাচুরেট করে গেছে সিস্টেম, এটাই মানে। যদি একজনও না পায়, ফিরে যেতে হয়, তার মানে এটাই বলতে চাইছি, একজনও যদি ফিরে যায়, সিস্টেম স্যাচুরেটেড। এবং স্যাচুরেশনটা যখন বাড়বে, তখনই জিডিএমও সিলেকশনটাও এসএসসি হয়ে যাবে। এবার বাকিটা তোমরা বুঝে নাও কেন বললাম কথা। তারপর একটা জিনিস তোমরা জানো যে হাউস স্টাফশিপ। হাউস স্টাফশিপ নিয়ে তো ডিটেলস ভিডিও আমি করেইছি, যে হাউস স্টাফশিপ কীভাবে সিলেকশন হয়, কতদিন করা যায়, কীভাবে করা যায়। তো সেটা ভিডিওটাও যদি ইন্টার্নশিপ হাউস স্টাফশিপ নিয়ে পুরো সেপারেট একটা ভিডিও, ওই যে জবের ভিডিওটা, ইনকামের ভিডিওটার সঙ্গে আরেকটা ভিডিও ঠিক তারপরেই করেছিলাম, উপরে লিঙ্ক চলে আসবে, তোমরা দেখে নিতে পারো। তো সেইখানে আমি বলেছিলাম যে হাউস স্টাফ কিন্তু ওরকম নয় যে তুমি এমবিবিএস করেছো মানে হাউস স্টাফশিপ পাবে, মামা বাড়ি আবদার নয়। একটা 200 মানে 60% মতো সিট থাকে। যত পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বাড়ছে, সরকারের বাজেট ফিক্সড। যদি পিজিটি বাড়ে, হাউস স্টাফ কমে যাবে, কারণ সরকারের কাজ করানোর দরকার, তোমাকে চাকরি দেওয়াটা বা হাউস স্টাফশিপ করানোটা সরকারের দরকার নয়। যেমন ধরো একটা কলেজে 10টা পিজিটি আছে সার্জারি ডিপার্টমেন্টে, সিট বাড়লো পিজিটিদের 20টা হয়ে গেল, সেখানে হাউস স্টাফশিপের সিট ছিল 10টা, সেটা 5টা হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দুদিকে কেন টাকা দেবে? অলরেডি তো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, তারা তোমার থেকে স্কিল্ড, তোমার 10টা হাউস স্টাফশিপের কাজ 3টে পিজিটি মিলে করে দেবে, তাহলে কেন রাখবে? ইয়ার কি হচ্ছে? ওভারওয়ার্ক হবেই, এটাই নিয়ম। সিস্টেম সবসময় যারা কাজ করে তাদেরকে দিয়ে ওভারওয়ার্কই করা নয়, কম টাকায় বেশি কাজ করিয়ে নেবে, এটাই হচ্ছে সমস্ত সরকারের নিয়ম, এখানে কিছু বলার কিছু নেই। যাই হোক, তো হাউস স্টাফশিপের যে 60টা, মোটামুটি 60% যাক, তাহলে 200টা, যেখানে যে কলেজের ছাত্র 200টা ইন্টার্ন তৈরি হলো, তাহলে কটা হচ্ছে বলো তোমরাই? 120টা সিট, মানে 80 জন হাউস স্টাফশিপ পাবে না, চাইলে পাবে না। এই চাওয়াটা কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের সময় কিন্তু 2-3টে সিট ফাঁকা থেকে যেত। আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে 100 স্ট্রেন্থ, ওই মোটামুটি 66টা না 67টা মতো হাউস স্টাফশিপের সিট ছিল, 4-5টা ফাঁকা পড়ে গেছিল, বাইরের কলেজ থেকে ছেলেমেয়েরা এসে জয়েন করেছিল। কিন্তু এখন পাই না, মিনিমাম
100 জনের ব্যাচে 10 জনকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হয় ওই হাউস স্টাফশিপের কাউন্সেলিংয়ে, যে পায় না বলে দাদা পেলাম না, পরের স্লটটাই দেখবো, সাপ্লি ব্যাচের স্লটটাই দেখবো, যে ওখানে যদি সাপ্লি ব্যাচের কেউ না নেয় তখন আবার ফ্রেশ ব্যাচ দিয়ে পূরণ করবে, তখন ওরা দেখবে। বা 2-3 মাস পর যদি কেউ ছেড়ে দেয় তখন সেই জায়গাটাই তারা ঢুকবে। তাহলে অবস্থাটা বুঝতে পারছো হাউস স্টাফশিপের? ওই 48,000 টাকা মাইনের জন্য কত চাপ। আর যারা প্রাইভেট থেকে পড়ছে বা বাইরে থেকে পড়ে আসছে তারা এসে হাউস স্টাফ, কত ফোন আসে আমাকে, দাদা কোথাও হাউস স্টাফশিপ পাওয়া যাবে? এই ক্রাউডটা এবার কোথায় যাচ্ছে? যারা পুরনো হয়ে গেছে, 1 বছর পর তো হয়ে গেল, রুটিন রেগুলার ব্যাচে হাউস স্টাফশিপ পাবে, তখন তো যারা পুরনো হয়ে গেল তারা আর সেটার জন্য এলিজেবল নয়। তখনই হচ্ছে খেলাটা শুরু। ওই 27টা সিটের জন্য 600 লোক গিয়ে লাইন দিচ্ছে বারাসাতে, শম্ভুনাথ পণ্ডিতে, রামপুরহাটে, ডায়মন্ড হারবারে, 500-600 ভাবতেও পারা যায় না। এবার সিলেকশন, ওই 27টা সিট সিলেকশন হবে কি কাউন্সিলিং হবে নাকি? সব জমা পড়বে, ক্যাশ অ্যান্ড রিকমেন্ডেশন, আবার সেই একই গল্প, কোনো সিলেকশন ওইভাবে হয় না। ঠিক আছে, বুঝতে পারছো তো কি হচ্ছে ব্যাপারটা? তো চলো এবার সেই লক্ষ লক্ষ টাকার আরএমওসিতে আমরা চলে আসি। যে আরএমওসি অনেকেই বলছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। হ্যাঁ করা যায়, কজন করে, ব্যতিক্রম ধরলে হবে না। আরএমওসি জিনিসটা কি? ঘন্টা হিসাবে মাইনে। মনে করো বলেছি একটা, ধরো যে কর্পোরেট হসপিটালগুলো আছে, প্রথমে কর্পোরেটগুলো বলে নি, ধরো যেগুলো অ্যাপেলো, আমরি, উডল্যান্ড, সিএমআরআই, নারায়ণা হেলথ, আইএলএস, এই সব যে কলকাতার যে, এবং তাদের যে ব্রাঞ্চেস, মেডিকা, রুবি, এই সব যে হসপিটালগুলো, সেখানে আরএমও লাগে। কি আরএমও মানে কি? একটা ওয়ার্ডে 30টা পেশেন্ট আছে, সেখানে একটা আরএমও দেওয়া আছে, মেডিসিন ওয়ার্ডে একটা দেওয়া আছে, সার্জারি ওয়ার্ডে একটা দেওয়া আছে, জেনারেল ওয়ার্ডে একটা দেওয়া আছে, আইসিইউতে একটা দেওয়া আছে, সিসিইউতে একটা দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। তো তোমার কি শুনে মনে হলো যে এই কটা ডাক্তারের স্যাচুরেট করা খুব কঠিন কাজ? মানে কলকাতাতে এরকম ছেলেমেয়েরা নেই যে সবকটা কলেজে মানে টোটাল এই আরএমও সিটটাকে পূরণ করে দিতে পারবে? তোমার কি মনে হয়? গান্ডু নাকি? পূরণ করতে পারবে, পেরেছে, এবং এখন নো ভ্যাকেন্সি উঠছে। যে কোনো হসপিটালে ফোন করে নাও, এইচআরে যে কোনো হসপিটালে, যে হ্যালো আমি আরএমও সিট করতে চাই, আমার জন্য কি কোনো সিট হবে? আমি এই সালে MBBS পাস করেছি, আমার এক্সপিরিয়েন্স এই। ওরা ডিম বলবে। কোনো এইচআর যদি বলে দেয় যে হ্যাঁ আমাদের ভ্যাকেন্সি আছে, প্রথম কথা তারা বলবেই না ভ্যাকেন্সি আছে। কোনোদিন এইচআর থেকে ভ্যাকেন্সিটা পূরণই হয় না। কিভাবে পূরণ হয় তাহলে? ফোনে পূরণ হয়। কেউ একটা কাজ করছে, তোমার কলেজের সিনিয়র, হ্যালো দাদা জায়গা আছে, হ্যালো দাদা জায়গা আছে, হ্যালো দাদা জায়গা আছে, ফোনগুলো যাচ্ছে। একজন পাস আউট, হাউস স্টাফশিপ করা হয়ে গেছে, এবার আরএমওশিপ করবে, তাদের সিনিয়রকে ফোন করছে, যারা অলরেডি কোনো জায়গায় কাজ করছে তাদেরকে ফোন করে বলছে যে একটা সিট পাওয়া যাবে, একটা সিট পাওয়া যাবে, একটা সিট পাওয়া যাবে। এভাবে করতে করতে 2-1টা সিট হয়তো বেরিয়ে গেল। এইভাবে হয় ব্যাপারটা। জীবনে দিনের পর দিন আরএমওশিপ করে যাওয়া যেতে পারে। হ্যাঁ যেতে পারে, কোনো অসুবিধা নেই। একজন আরএমওশিপে ঢুকে গেল, সে মোটামুটি সপ্তাহে 72 ঘন্টা ডিউটি করে। এবার তুমি হিসাব করে নাও, 300 টাকা 350 টাকা ঘন্টায় হিসাব করে ডিউটি করলে কত টাকা হচ্ছে। 5 বছর সে একটা হসপিটালে আরএমওশিপ করছে। হঠাৎ একদিন একটা নতুন ডাক্তারের পেশেন্ট ভর্তি হয়েছে, হচ্ছে গিয়ে সার্জারি হবে। তো আরএমওর কাজ সব পেশেন্টের হিস্ট্রি নেওয়ার পর কনসালটেন্টকে ফোন করা, যে কি ব্যাপার, মানে কি একটা পেশেন্ট ভর্তি হয়েছে, স্যার কী করবো, কীভাবে প্রিপেয়ার করে রাখবো, কখন ওটি হবে, এইটাই তো কাজ আরএমওর। আরএমও ফোন করলো, হ্যালো ডক্টর দাস বলছেন, আমি আরএমও বলছি, তো আপনার একটা ওটি ভর্তি হয়েছে। তো তারপর যাই হোক সে এলো, ডক্টর দাস রাউন্ড দিতে এলো। তারপর দেখা গেলো কি, যে 5 বছর 6 বছর আরএমওশিপ করতে করতে তার গন্ডগোল হয়ে গেছে, যে ডক্টর দাস এসছে সে তার নিজের কলেজে জুনিয়র, তাকে সে স্যার বলে ডাকছে। আর কি হচ্ছে? পারবে তো? এইভাবে হয় না। আরএমওশিপ দিনের পর দিন করে যাওয়া যায় না, কারণ বাকিরা পোস্ট গ্র্যাজুয়েশন করে অনেক দূর এগিয়ে যায়। তাহলে তুমি যদি 5 দিন আরএমওশিপ করো, 2 লাখ টাকা ইনকাম করো, জীবনে কোনোদিন চান্স পাবে না পোস্ট গ্র্যাজুয়েশনে। তাহলে যেদিকেই যাবে সেদিকেই বিপদ, যেদিকেই যাবে সেদিকেই বিপদ। বুঝতে পারছো খেলাটা খুব জটিল। আর জিডিএমওর চাকরির কথা বলছো, কয়েকটা জায়গা বাদ দিয়ে 6 দিন যেতে হয়। 6 দিন, ওই 70,000 টাকার জন্য না 6 দিন যেতে হবে। সেঁকে দেবে সুপার হসপিটালে। আর সরকারের এখন যে রেগুলেশনগুলো আসছে দেখতে পাচ্ছ তো। হ্যাঁ তুমি বলবে আমার পাড়ার তো সেই সিনিয়র, আরে ও তো সিনিয়র ডাক্তার, আমার বাবা একদিন ডিউটি করে, তো কি হয়েছে তাতে? 62 বছর বয়স। সেটা একজন ফ্রেশ পাস আউট MBBS-কে সবাই সুকুনির মতো চুষবে সিস্টেমে, ঠিক আছে? সেটা তার ক্ষেত্রে সম্ভব নয়। সে যখন 40 বছর বয়স হবে জিডিএমও হয়ে, তখন তার অনেক কিছু ব্যাপার হবে, তার প্রচুর প্রসার হবে। সেই যে জায়গায় যে হসপিটালে কাজ করে তার আশেপাশে তাকে সবাই চিনে যাবে, চেম্বারে তার প্রচুর পেশেন্ট হবে। এই হচ্ছে ব্যাপার। তো যখন প্র্যাকটিসের কথা বললাম, তখন MBBS ডাক্তার, কেউ বলছে MBBS ডাক্তার তো প্র্যাকটিস কেউ করে, কেন কেন সবাই করতো আগে। আমার বাবা MBBS, প্রচুর পেশেন্ট হয়, এখনো প্রতিদিন চেম্বারে বসলে 50-60টা পেশেন্ট হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে, সে বাবার প্র্যাকটিসটা শুরু করেছিল 1991-এ বা 1989-এ শুরু করেছিল হয়তো প্র্যাকটিস। তো এখানে তোমার এটা বোঝার আছে যে এখন তুমি কটা 25 বছরের MBBS ডাক্তারকে এলাকাতে চেম্বার খুলে দেখতে পাও। প্রথম কথা, তার পেশেন্ট হবে না। 2 নম্বর কথা, সে কিছু জানে না, কারণ ইন্টার্নশিপে এখন কিছু কেউ আর শেখে না, কারণ সে ইন্টার্নশিপে ফাঁকি মেরে পোস্ট গ্র্যাজুয়েশনে পড়তে গেছে। এই যে র্যাট রেসের মধ্যে, এই সাইকেলটার মধ্যে সে ঢুকে গেছে, কারণ সে দেখেছে তার 2 বছরের বা 1 বছরের সিনিয়রটা তাড়াতাড়ি পোস্ট গ্র্যাজুয়েশন লাগিয়ে নিয়ে সে লাইফ সেটেল করতে। একটা অদ্ভুত মানে একদম ঘেঁচে গেছে ব্যাপারটা।
তো এই জায়গায় দাঁড়িয়ে এক হচ্ছে সাহসে কুলাবে না, দুই হচ্ছে সাহসে কুলালে পেশেন্ট হবে না। হ্যাঁ লেগে থাকলে 5 বছর একটা এমবিবিএস ডাক্তার যদি একটা জায়গায় পড়ে থেকে চেম্বার করার পুরো চেষ্টা করে যেতে থাকে, কেন পেশেন্ট হবে না? অবশ্যই পেশেন্ট হবে, ডিমোটিভেট করার কিছু হবে তার, কিন্তু সেই 5 বছরে যে পরিশ্রমটা তাকে দিতে হবে তার জন্য সে আবার পিজিতে চান্স পাবে না। মজাটা হচ্ছে এইখানে, কোন দিকে, যে কোনো একটা দিক চুজ করতে হবে। আজকে এবার বলো, একটা গরিব বাড়ির ছেলে, একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে যে ভেবেছিল যে এমবিবিএসটা পাস করার পর একটা রামসাম জব করে নেবে, 80-90 হাজার টাকা ইনকাম করবে, পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেবে, তাকে কেন আজকে চাকরির জন্য ছুটতে হচ্ছে? আরও একটা কথা বলো, যে 40 লাখ টাকা লোন নিয়ে সেমি গভর্নমেন্ট থেকে পড়ছে, যে 1 কোটি টাকা দিয়ে, অনেকেই আছে যারা হচ্ছে অত সামর্থ্য নেই কিন্তু ছেলে মেয়েকে ডাক্তার করতে হবে, বিশাল স্বপ্ন তাদের, তারা 1 কোটি টাকা লোন নিয়ে নিয়েছে। সেই 1 কোটি টাকা লোন কিভাবে শোধ হবে? সেই 40 লাখ টাকা লোন কিভাবে শোধ হবে? যার বাবার প্রচুর আছে সে ঠিক আছে, সে দিয়ে দিল, কিন্তু বাকিরা সেই লোনটা যদি 50,000 টাকা করে যদি মাসে মাইনে পায়, তাহলে মানে এই যে 1 কোটি টাকা লোন শোধ করতে তার কতদিন সময় লাগবে? আর যদি চাকরি না পেয়ে 2 বছর বসে থাকে তাহলে তার কি অবস্থা হবে? বলো এগুলো, বলো তোমরা কমেন্টে বলো বলো। আর এমবিবিএস ডাক্তারের কথা বলছো, এমবিবিএস ডাক্তারের অকাত তোমাকে বলছি। তোমার বাবার যদি বুকে ব্যথা হয় না, তুমি মনে করো জাস্ট পাস আউট, বা বলবে বেটা একটা কার্ডিওলজিস্টের কাছে নিয়ে চল না, তোমার বাবা তোমার ওষুধ খাবে না, ঠিক আছে? তুমি কি বলছো? এমবিবিএস ডাক্তারের কাজ কি? ফ্যামিলির লোকেরা, পাশের বাড়ির লোকেরা হোয়াটসঅ্যাপে একটা প্রেসক্রিপশন পাঠাবে, সব ভুক্তভোগী সবাই জানে, ঠিক আছে? যারা এমবিবিএস পাস আউট করে গেছে, যাকে খুশি জিজ্ঞাসা করে না তাদের সঙ্গে এই জিনিসগুলো হয়েছে, একটা প্রেসক্রিপশনের ছবি আসবে, প্রেসক্রিপশনের ছবি এসে বলবে, সেটা হবে 4 নম্বর ওপিনিয়নে তুমি থাকবে, বলবে এই ওষুধগুলো যেগুলো লেখা আছে তার সঙ্গে ওষুধগুলো মিলছে কিনা একটু দেখে দিত, আচ্ছা কি টেস্টগুলো লেখা আছে একটু বলবি, কোথায় টেস্টগুলো হয়? এই তো হচ্ছে এমবিবিএস ডাক্তারের অকাত এখন, ঠিক আছে? আর কিছু বলার নেই। আর এই যে তোমরা যারা নিট অ্যাসপিরেন্টরা এইসব রক্ত গরম করা, সমাজ চেঞ্জ করা কথা বলছো না, সব বাবা মায়ের হোটেলে খেয়ে সবাই বলতে পারে, ঠিক আছে? যখন নিজের হোটেলটা চালু হবে না, ওই বিদেশ চলে যাবো, অন্য স্টেটে চলে যাবো, বাবার যখন বুকে ব্যথা হবে, বাড়িতে ফ্যামিলিতে অশান্তি শুরু হয়ে যাবে, বিয়ে করে নেবে, তখন না এইসব রক্ত গরম থাকবে না, তখন রক্ত কেন শরীরের অনেক অঙ্গই ঠান্ডা হয়ে যাবে, যেগুলো তুমি গরম ভাবো। তাহলে তোমাদেরকে এই যে হাউস স্টাফ সিলেকশন আর জিডিএমও সিলেকশন বললাম, এবার বলো তো জিডিএমও সিলেকশনের ভেতরে ব্যাপারগুলো কিছু জানো? বলো তো কলকাতায় পোস্টিং নেওয়ার জন্য কত টাকা দিতে হয়? বলো তো বাড়ির কাছে পোস্টিং নেওয়ার জন্য কত টাকা দিতে হয়? কোথায় দিতে হয়? ভেবে দেখবে কি বললাম। ট্রান্সফার আটকানোর জন্য কত টাকা দিতে হয়? ভাবতে পেরেছিলে কোনোদিন এই কথাগুলো? সবাই জানে, সবাই জানে। ডাক্তার যদি হতে পারো, এমবিবিএস ডিগ্রিটা যদি শুরু করতে পারো, তাহলে এই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামে অ্যাড হয়ে যেতে পারে। সবসময় এইসব চলছে, সবসময় হাজার হাজার কমেন্ট করছে ডাক্তারদের, 22,000 মেম্বার ওখানে ডাক্তারদের, সব বাঙালি ডাক্তার, ঠিক আছে? কেউ বলে না বাইরে, কেউ বলে না, কয়েকজন আমাদের মতো মুখ খুলছে, তারা বলবে। দেখো অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম উত্তেজিত হয়ে, যেগুলো হয়তো তোমাদের জানা উচিত ছিল না, কিন্তু জানাটা উচিত, কারণ এখন আর জেনারেশন কি বলে XYZ তোমরা, ঠিক আছে? সত্যি না জেনে তোমাদের এই যে ইউটিউব একটা মাধ্যম হয়েছে যেখানে আমরা সত্যি কথা বলতে পারি, ঠিক আছে? যে আমাদেরকে অন্য কারো ভরসা করতে হয় না, তো তোমরা জানতে পারো আমার কথা। যে কোনো পাস আউট এমবিবিএস এর সঙ্গে, যারা একদম রিসেন্ট পাস আউট বা লাস্ট 5 বছরে পাস আউট, যে কোনো এদের সঙ্গে যারা, তোমরা ক্রস চেক করে নাও আমার ডেটাটার, আমার ভিডিওটার আগে সেন্ড করো, দিয়ে বলো এই ফুডি ডগ দাদা এ কি বক্কাবাজি মারছে না, মিথ্যা কথা বলছে না, কি বলছে? তো আমি ক্রস চেক করো এবং কমেন্টে বলো যদি আমি কিছু মিথ্যা কথা বলেছি। দেখো প্রবলেমটা এখানে নয়, প্রবলেম আরো অনেকগুলো আছে। এই যে আমার কাছে আন একাডেমি থেকে ফোন এসেছিল যে স্যার এরকম পড়াবেন, আমি তো আবার অত ইংরাজি বলতে পারি না, ওটি থেকে বেরিয়ে একটা ফোন, একটা মেয়ে ফোন করে বলছে স্যার আপনি আন একাডেমিতে পড়াবেন, আপনার তো অনেক ফলোয়ার, হ্যান ত্যান। আমি বললাম না আমার তো অত ফলোয়ার নেই, আমার ভিডিও লিমিটেড লোকজন দেখে, আর আমি চাইও না আমার অনেক ফলোয়ার হোক। প্লাস হচ্ছে না আপনার আছে, আপনার প্রচুর রিচ আছে, আপনি পড়ান। আমি বললাম দেখুন আমি তো সেই WBJEE 2008 ভয়েস রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, আমার ভয়েস রেকর্ডিং করা থাকে সব কলেরই, তো 2008 আমি এগুলো এখন নিট ফিট NCERT এত বুঝি না। বলছে তাহলে আপনি প্রমোট করুন, আমাদেরকে প্রমোট করুন। আমি বললাম দেখুন আমি ভেবে দেখবো। বলছে না আপনি তাহলে বলুন এক্ষুনি, তাহলে আমরা করবো, মানে পয়সা দেবে, পয়সা দিয়ে প্রমোট করাবে। আমি বললাম না আমি পড়বো না, আমি জাস্ট না বলে দিলাম, দিয়ে ফোনটা কেটে দিলাম। শুনে নাও তোমরা ভয়েস রেকর্ডিংটা। Good time to talk to you. Yes. I'm Roshni from Unacademy. Okay. I've gone through your YouTube video. We are looking for some educators on our platform. Will you be interested? No, I am not an educator. I am just a YouTuber. Like I am a surgeon, not a teaching person. Okay, but I think you can definitely teach for NEET UG, right? No. Some classes that you can take. I am like WBJE batch 2008. I am a little bit old, not like NCERT. That is not even a matter. We have people who are like 40 and 45 also. No, actually I can't. Actually, my schedule is too busy with OTs. What about any integration? Like? In the sense you can promote us. Okay, I will think about it. Actually, it's like channel for my brothers and sister. I don't like it. I earn pretty much.
I mean, your videos are getting good number of views, so if you can also promote us, that will be helpful to the students also. I made videos in Bengali language, so not that much. That's not a problem. You can do integration for us in Bengali. Okay, I will think about it. Okay. Now, if you're interested, we have to get you onboarded. No, I think I am not. Okay, sorry. Oh. Okay, no problem. Thank you. Thank you. তো ইংরাজিটা নিয়ে প্লিজ নো কমেন্টস। আমি বাংলা ছাড়া কিছু বলতে পারি না বলে চ্যানেলটা বাংলাতে, হিন্দি ইংরাজি না। ইংরাজিটা আমি দুটো সময় বলতে পারি, যখন কাস্টমার কেয়ারে ফোন করি আর যখন হচ্ছে গিয়ে ভাইবা দিতাম, এই দুটো জায়গায় ইংরাজিটা আমার বেরিয়ে যায়। আর খুব ক্রাইসিসে পড়লে বাইরে বেড়াতে যাই যখন দেশের বাইরে বা স্টেটের বাইরে, তখন মোটামুটি কষ্ট করে যেখানে ইংরাজি বলার দরকার ইংরাজিটা বলে ফেলি। ঋণী থাকে সাথে, এই জন্য মানে আমার শান্তি যে আমাকে অতটা এই কমিউনিকেশনের মধ্যে যেতে হয় না। তো এবার যে ইউটিউবে যে জঞ্জাল আবর্জনা, যে এই যে আনএকাডেমি হ্যান ত্যান, এই যে প্রতি বছর 20টা করে ইউটিউবার তৈরি হচ্ছে, হোক কোনো অসুবিধা নেই। লাইফস্টাইল দেখাচ্ছে, এই দেখাচ্ছে, তাই দেখাচ্ছে। লাইফস্টাইল আবার কি, কলেজের ক্যাম্পাস দেখাচ্ছে, কলেজে কি করছে দেখাচ্ছে, খুব ভালো দেখাক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই করতে করতে কয়েকজন বেশ 20-30 জন আছে ইন্ডিয়া যারা খুব বড় জায়গায় পৌঁছে গেছে। তারপরে কি শুরু করে দিচ্ছে তারা, আনএকাডেমি সিরাম মাখছে। আরে তুই রাশিয়াতে পড়ছিস, রাশিয়ায় পড়া খারাপ নয়, তুই রাশিয়ায় পড়ছিস, তুই প্রাইভেট কলেজে 1.5 কোটি টাকা দিয়ে ভর্তি হয়েছিস, তুই করছিস মোটিভেট। তুই বলে দে তাহলে যে আরে সে মোটিভেট করতেই পারে, কিন্তু তাকে বলে দিতে হবে যে সে 1.5 কোটি টাকা দিয়ে পড়ছে, যার বাপের 1.5 কোটি টাকা আছে সেই শুধু এই ভিডিওটা দেখবে, না হলে দেখবে না। ওইভাবে মোটিভেশন হয় না। তাহলে তাকে বলে দিতে হবে যে আমার 2 লক্ষ 3 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আমি আনএকাডেমি বা যে কোনো কোচিং সেন্টারের কাছে বিক্রি হয়ে যাব, আর আমি সেই যে 2-3 লাখ টাকা মাসে ইনকাম করছি তার এক ছিদ্র এক অংশ একটা MBBS ডাক্তার ইনকাম করতে পারবে না। যারা ওদের ভিডিও দেখে ডাক্তার হতে চাইছে তাহলে তাদেরকে বলে দিই যে এই আমার MBBSটা পড়ার পর ইউটিউবে ভিডিও করতে হবে, দিয়ে আনএকাডেমির অ্যাড বা যে কোনো কোম্পানির অ্যাড আনতে হবে, অ্যাড আনার পর তাহলে তোমার ইনকাম হবে, সেটাও বলে দিই। কারণ ডাক্তারই হয়তো ওই যে বললাম ওয়েস্ট বেঙ্গলে ডাক্তারদের কত টাকা চাকরি আছে, তাহলে একটা নিজেরাই বলছে 6 ফিগার 7 ফিগার ইনকাম করে, সব নিজেদের ইয়েতে বলছে, সব ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় তুমিও জানো আমিও জানি, ঠিক আছে। আমার এই 2 বছরে ইউটিউব কেরিয়ারে 25,000 টাকা ঢুকেছে, 25-30,000 টাকা হবে, হ্যাঁ, যেটা আমার 1 ঘন্টার ইনকাম ওটি করলে, ওটি যদি থাকে আমার সেদিন, ঠিক আছে। তো তারা, আমার বক্তব্য এটাই, ওই 4 লাখ টাকা MBBS পাস করার পর ওরা ইনকাম করতে পারবে তো ডাক্তারি করে, তাহলে ডাক্তারি স্বপ্ন বিক্রি করে, ডাক্তারি মিথ্যা কথা বলে দেখছি বই উল্টাচ্ছে, বই উল্টাতে উল্টাতে টপ এডুকেটার নাকি তারা সব, বই উল্টাতে উল্টাতে গ্রেজ অ্যানাটমি খুলে নিল, গ্রেজ অ্যানাটমি পড়ছে। ওরে চুতিয়া, গ্রেজ অ্যানাটমি পড়ছে, একটা বই ওই 6 মাসে ওই বইটা পড়ে শেষ করা যায়? 40-50 বছর ধরে বইটা লিখেছে একটা লোক, তারপরে 42টা এডিশন বেরিয়ে গেছে, ও পড়ে নেবে 6 মাসে। মামার বাড়ি পেঁয়াজি চলছে এখানে, ঘোড়ার ডিম পড়তে পারবে। আর মুখের ভাষা খারাপ করছি না, কালকে আবার রোদ্দুর রায়ের ভিডিও দেখে আজকে ভিডিও করতে নেমেছি, ঠিক আছে। মুখের ভাষা খারাপ করছি না, খারাপ ভাষা জানি আমি। তো এটাই বলার যে যে করুক, ইউটিউবে চ্যানেল করুক বা ছেলেদেরকে মোটিভেট করুক, বাট শাসন করা তারই সাজে সোয়াগ করে, যে এইরকম একটা কথা আছে। তো তুমি যখন কাউকে একটা কিছু স্বপ্ন দেখাচ্ছ, সেই স্বপ্নটার রিয়ালিটি কতটা সেটা কেন বলে দিচ্ছ না, এইটা আমার প্রবলেম। এটাও আমার প্রবলেম নয়, প্রবলেমটা আমার অন্য জায়গায়। এই যে হাজার হাজার ভাই বোনদের সঙ্গে যখন কথা বলি না, তারা যখন ডিপ্রেশনে ভোগে, দাদা একটা ওষুধ লিখে দেবে জিজ্ঞাসা করে, সাইকিয়াট্রি আউটডোরে যায়, দরজা বন্ধ করে মোবাইলে ঘাঁটে, একটাও বন্ধুদের সঙ্গে কিছু মনের কথা খুলে বলতে পারে না, কোথায় কোথায় থেকে ফোন আসে মনের কথা বলার জন্য আমাকে, তাদেরকে আমি এন্টারটেন করি, ভালো লাগে। কারণ একটা ছেলেকেও যদি আমি মন খারাপ থেকে মন ভালোর দিকে নিয়ে যেতে পারি, এটা একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তো তুমি ওই আর কি বলবো, সিরামের অ্যাড, আর শোনো, আমিও ক্লাস 12-এ পড়েছি, অর্ধেক ইউটিউবে ভিডিও তোমরা কেন দেখতে যাও, কোন লাইফস্টাইলটা দেখতে চাও আর কি জিনিস দেখতে যাও সেটা আমি জানি। শোনো না, ওই মেডিকেলে চান্স পাবো না, এই যে চান্স পাবো, অনেক ফোন এসছে এই বছরই, সবার সঙ্গে তো আমি কানেক্ট হয়ে গেছিলাম যারা এই বছর চান্স পেয়েছে, অনেক ফোন এসছে। আমি জিজ্ঞাসা করি, কিরে ভাই পড়াশোনা হচ্ছে কলেজে? হচ্ছে না, কিছুই হবে না। কারণ হচ্ছে না, কারণ এইটা বলার আগে তো অনেক প্রিন্সিপাল MSBর সঙ্গে আমি কথা বলেছিলাম, স্যার এই সিক্রেটটা আমি ওপেন করে দিচ্ছি, কলেজে পড়াশোনা হয় না। তো তারা বলেছিল করে দে, কি করবি করে দে, তোর যদি দম থাকে করে দে, করে দিয়েছি। তো তারাই বলেছে কিছুই তো পড়াশোনা আছে না। আমি বললাম কেন, স্টেথোটা গলায় জড়িয়ে বাটারফ্লাই হয়ে যাচ্ছে না মেয়েগুলো, সেটাই তো দেখায় রিলে, যে বাটারফ্লাই হয়ে যাচ্ছে। আর ছেলেরা হচ্ছে কি চশমা পরে KGF এর মিউজিক বাজতে লাগছে, হচ্ছে? বললো না দাদা এরকম কিছু হচ্ছে না, পড়াশোনাও হচ্ছে না, পড়াশোনাটা করবার চেষ্টা করছি আমি। দেখ ফার্স্ট ইয়ারটা চাপের, তার কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে বুঝতে সময় লাগে, ফার্স্ট ইয়ারটা এই কারণেই চাপের। আবার এইসব MBBS পড়াশোনা কঠিন এইসব কিছু হয় না, তাহলে এই হাজার হাজার ছেলে মেয়ে আমার বন্ধুরা কেউ পাস করতো না, ঠিক আছে, আর ডাক্তারও হতে পারতো না। হ্যাঁ, এলিট ক্লাসের এলিট স্টুডেন্ট ডাক্তার একটা পার্ট থাকবে, তারা ওই যে বললাম ব্যতিক্রম, তারা একদম অনেক উপরে যাবে। ব্যতিক্রম দিয়ে সিস্টেম চলে না, সিস্টেমটা তো সবাইকে নিয়ে চলবে। ব্যতিক্রমরা তো দেখবো আমরা তাদের দিকে তাকিয়ে তাকিয়ে, তোমাদের মধ্যে যদি ব্যতিক্রম হওয়ার পোটেন্সিয়াল থাকে আমার ভিডিও দেখো না। কিন্তু এইটা হচ্ছে নর্মাল লোকেদের জন্য, স্ট্রাগল করতে হবে যাদেরকে, তাদের জন্য ভিডিওটা। তো আমি তোমাদেরকে ডিমোটিভেট করতে চাইছি না, আমি যেটা চাইছি যে তোমরা সত্যিটা জানো,
তাহলে তোমরা যদি প্রথম থেকে সত্যিটা জানো যে হ্যাঁ আমাকে এইরকম ফাইট দিতে হবে, তাহলে তোমরা কি প্রিপেয়ার থাকতে পারবে। প্রিপেয়ার থাকতে পারলে কি হবে, তোমরা প্রথমে থেকে যে কমফোর্ট জোনে চলে যাচ্ছ না, MBBS পাস করলেই তো একটা চাকরি আমি পেয়ে যাবো, এই কমফোর্ট জোনটা থেকে যদি বেরিয়ে আসো তাহলে মেন্টাল সেটআপটা চেঞ্জ হয়ে গেলে ডিপ্রেশনে যাবে না। এইটা আমার হচ্ছে মেন লক্ষ্য, যে তোমরা এই সত্যিটা জানো। তো আশা করি কি বলবো, আর ভিডিওটা তোমাদের প্রচণ্ড ভালো এবং অ্যাগ্রেসিভ লেগে হয়ে থাকতে পারে। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, যেটা কেউ করো না তোমরা, আমি জানি। আর অবশ্যই ভিডিওটা লাইক করো একটা, না শেয়ার না করলেও কোনো অসুবিধা নেই, যে কজন তোমরা দেখো তাতেই আমি খুশি, কারণ আমি জানি খুব সিরিয়াস লোকেরাই আমার ভিডিওটা দেখে এবং আমাকে মানে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো। এই আর কিছু সেরকম বলার নেই আজকে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওয়। আজকের মতো চলো, টাটা।